শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজ আপনাদের কাছে নিয়ে আসব এমন একজন সাহিত্যিককে যাঁর লেখা আগে এই পডকাস্টে পাঠ করিনি। তাই আজকে তাঁর সম্পর্কে সংক্ষেপে দু একটি কথা বলে নিয়ে গল্পে যাব। তাঁর নাম এখনকার বাংলা সাহিত্যের পাঠকদের মধ্যে অনেকেই হয়তো জানেন না। তিনি রমানাথ রায়। আমরা এই পডকাস্টে আগেও বলেছি, কোনো সাহিত্যিকের সৃষ্টি তাঁর জীবৎকালে পাঠকদের কাছে কতটুকু পৌঁছল, পরবর্তীকালে উত্তরসূরিদের কাছে কতটা সুলভ হল, তা শুধু সেই সাহিত্যের স্বকীয় উৎকর্ষের উপর নির্ভর করে না। সেই সব সাহিত্যকীর্তি প্রথম যেখানে ছাপার অক্ষরে প্রকাশ পেল বা পরে যেখানে সংকলিত হল, তার প্রকাশকের বাণিজ্যিক ক্ষমতা, সেই বই বিজ্ঞাপিত করার আর্থিক ক্ষমতা, লেখকের রাজনৈতিক বিশ্বাস, আত্মপ্রচারের বা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করার ক্ষমতা বা আকাঙ্ক্ষা অনেক কিছুর উপরই নির্ভর করে। আমাদের ভাবতে ইচ্ছে করে যে কালজয়ী সাহিত্য, যার স্বকীয় মূল্য আছে, তা এইসব অন্তরায়কে ছাপিয়ে উঠে পাঠকের মনে, সমাজের মননে চিরকালের মতো নিজেদের জায়গা করে নেয়। কিন্তু দুঃখের বিষয়, সবসময় তা হয় না। তাহলে রমানাথ রায়ের মতো লেখক আজকের পাঠকের কাছে অপেক্ষাকৃত অপরিচিত থেকে যেতে পারতেন না। রমানাথ রায়ের জন্ম 1940 সালে কলকাতা শহরে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় MA পাশ করেন। স্বীকার করতে বাধ্য হচ্ছি যে তাঁর জীবন সম্বন্ধে আর বিশেষ কিছুই আমি জানি না। তাঁর সাহিত্য জীবন সম্পর্কে যেটুকু জানতে পারি তা প্রধানত তাঁর নিজের লেখা আমার কথা বলে একটি ছোট্ট নিবন্ধ থেকে, যা বাণী শিল্প প্রকাশনী থেকে 2000 সালে প্রকাশিত তাঁর রচনাবলীর ভূমিকা হিসেবে প্রকাশিত হয়। এছাড়া আন্তর্জালে বিভিন্ন বাংলা সাহিত্যমনস্ক কিছু ওয়েবসাইটেও তাঁর সম্বন্ধে কিছু তথ্য পাওয়া যায়। 2021 সালে তিনি প্রয়াত হন। আমার কাছেও রমানাথ অপরিচিতই ছিলেন। মাত্র কয়েক বছর আগে এক সুধী বন্ধুর অনুগ্রহে আমি তাঁর সম্বন্ধে জানতে পারি এবং তাঁর লেখা পড়তে আরম্ভ করি। বন্ধুর অনুরোধ ছিল এই পডকাস্টে রমানাথের লেখা পাঠ করা। একটু দেরি হলেও আজ তার আরম্ভ করতে পেরে খুশি হচ্ছি। একাধিক সূত্র থেকে জানতে পারি, রমানাথকে বাংলা সাহিত্যে শাস্ত্রবিরোধী আন্দোলনের জনক বলা হয়, কারণ তিনি বলেছিলেন এবং সপ্রমাণ করেছিলেন যে বাংলা সাহিত্যে অধিকাংশ যা লেখা হচ্ছে তা জীবন বিমুখ। সাহিত্য তৎকালীন জীবনের কথা, তার সমস্যার কথা, আশা আকাঙ্ক্ষা, ভয়ে দুঃখের কথা বলছে না, বরং বহুদিন ধরে সাহিত্যের কাছে পাঠকেরা যা পেয়ে আসছেন তাকেই একটু নতুন মোড়কে উপস্থিত করছে মাত্র। 1962 কি 63 সালে তিনি নিজে যখন প্রথম লিখতে আরম্ভ করেন, তখন তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে তিনি নিজে সেই দোষ করবেন না। তাই তাঁর লেখা সম্পূর্ণ আলাদা রূপ নিল। সেরকম রূপ তার আগে বাংলা সাহিত্যে দেখা তো যায়ইনি, পরেও খুব বেশি গেছে কিনা সন্দেহ। অথচ সেই দশকে এবং তার আগে সমস্ত বাংলা সাহিত্য জগৎ সরবে এবং সগর্বে ঘোষণা করেছে যে সেটা পুরনোর ছায়া থেকে সরে বেরোনোর যুগ। সেই সময়ের লেখাকে সাহিত্যিকেরা নিজেরাই বাস্তবধর্মী বলে চিহ্নিত করেছেন। রমানাথের তরুণ চোখে কিন্তু ধরা পড়ে গেছিল যে বাস্তবধর্মী আখ্যা দিলেই কোনো লেখা বাস্তবধর্মী হয়ে ওঠে না। উপরোক্ত নিবন্ধে তাঁর নিজের কথায় তাঁর সেই সময়কার উপলব্ধির কথা বলা আছে। তার অংশবিশেষ পাঠ করছি। লিখতে এসে সাহিত্যেও দেখতে পেলাম আর এক প্রতিকূল পরিবেশ। দেখলাম বাস্তববাদী সাহিত্যের নামে এক ধরনের লেখালেখি চলছে যা না বাস্তব না সাহিত্য। অধিকাংশ লেখকেরা কল্লোলের লেখকদের অনুকরণ করে চলেছেন। তাঁরা বিভিন্ন পেশায় নিযুক্ত নিচু তলার মানুষদের নিয়ে গল্প উপন্যাস লেখাকেই ভাবছেন বাস্তবতা, ভাবছেন সাহিত্য।
আজকের মানুষের সত্যিকারের কোনো গভীর সমস্যা বা সংকট সেখানে ফুটে উঠছে না। তাঁরা বেছে নেন এক কাল্পনিক গ্রাম, বেছে নেন একাধিক কাল্পনিক দরিদ্র মানুষ, এবং সেই সব দরিদ্র মানুষদের বাস্তব করে তোলার তাগিদে তাদের নাম দেন নিতাই, চরণ বা ফকির। এরপর কোনো একটি বা দুটি নারীকে কেন্দ্র করে রচিত হয় চিরপুরাতন রোমান্টিক কাহিনী। এঁরা বাস্তব কি তা জানেন না, উপন্যাস কি তা জানেন না। এঁরা কেবলই তারাশঙ্কর অথবা মানিকের অক্ষম অনুকরণ করে চলেছেন, নিজস্বতা কিছু নেই। অথচ স্বাধীনতা লাভের পর যে নতুন প্রজন্মের সৃষ্টি হল, তার সংকট কারো লেখায় ধরা পড়ত না। ধনতান্ত্রিক সভ্যতা আজ মানুষকে নিঃসঙ্গ করে তুলেছে, তার চিরকালের আদর্শ ও বিশ্বাসকে কেড়ে নিয়ে সর্বশান্ত করে দিয়েছে, তাকে এক ভয়ঙ্কর প্রতিযোগিতার মধ্যে ঠেলে দিয়েছে, তাকে একটা মুনাফা সৃষ্টির যন্ত্রে পরিণত করেছে। অথচ সেসব দুঃখের কথা ভেবে কাউকে একবারও দীর্ঘশ্বাস ফেলতে দেখতাম না। কিন্তু এরা সকলেই নিজেদের সমাজ সচেতন বলে দাবি করতেন। এটা লক্ষণীয় যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা যে বহুমূল্য এবং সময়োপযোগী, তা নিয়ে রমানাথের স্পষ্টতই কোনো সন্দেহ ছিল না। কিন্তু তারও পরে যুগ ও সমাজ পরিবর্তন হয়ে যাবার পরে যারা নতুন দিনের, নতুন সমাজের, নতুন সংগ্রামের কথা না বলে তারাশঙ্কর অথবা মানিকের অক্ষম অনুকরণ করে চলেছে, রমানাথের অভিযোগ তাদের প্রতি। প্রসঙ্গত সেই রকম লেখক কিন্তু বাংলা সাহিত্যে পরে আত্মপ্রকাশ করেছেন। এক সময় একদিকে আশাপূর্ণা দেবী, অন্য সময় অন্যদিকে শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় প্রমুখ বহু লেখকের কথাই আমরা বলতে পারি। কিন্তু সেই মুহূর্তে রমানাথের মনে হয়েছিল বাংলা সাহিত্যে বড় দৈন্য, এবং তা মোচন করতে নতুন কিছু দরকার। সেই লক্ষ্যে তিনি নিজে যখন কলম তুলে নিলেন, তখন আশ্রয় নিলেন এক অন্য ধরনের ভাষার, অন্য ধরনের বাচনভঙ্গির। এই বিশেষ বাচনভঙ্গির ব্যবহার যে পরিকল্পিত, তার প্রমাণ আছে তাঁর একটি লেখায়, যাতে তিনি বলেছেন যে বহু ব্যবহারে যে সাহিত্য রীতি জীর্ণ হয়ে গেছে তার চর্চা করে চলা ইলেকট্রিক বাল্বের আবিষ্কারের পরে আবার নতুন করে তা আবিষ্কার করার চেষ্টার মতোই অর্থহীন। তাঁর এই বাচনভঙ্গির বিশেষত্বকে বিভিন্ন লোকে বিভিন্নভাবে চিহ্নিত করেছেন। অ্যাবসার্ড, ব্ল্যাক হিউমার, ম্যাজিক রিয়ালিজম ইত্যাদি আখ্যায়। পাঠক হিসেবে আমার নিজের এর মধ্যে ম্যাজিক রিয়ালিজম কথাটিকেই সবথেকে লাগসই মনে হয়। ফ্রান্স কাফকার লেখার সঙ্গে রমানাথের লেখার অনেক মিল আমি পেয়েছিলাম বলে আমার মনে হয়েছিল। অবশ্য সেটা কতটা সত্যি, কতটা আমার কল্পনা তা জানতাম না। পরে রমানাথের নিজের একটি গল্পে তিনি নিজেই এই তুলনাটি করেছেন দেখে একটু আশ্বস্ত হলাম। আর ব্ল্যাক হিউমার তো রমানাথের লেখাতে আছেই। তিনি নিজেই লিখেছেন যে দুঃখ মানুষের জীবনে একটা নির্মম সত্য হিসেবে থেকে গেছে এবং থাকবেও। সুতরাং দুঃখের হাতে একটা অসহায় দুর্বল প্রাণীর মতো বেঁচে থেকে লাভ নেই। দুঃখের মুখোমুখি দাঁড়ানো প্রয়োজন। কিন্তু কিসের জোরে? কোন অস্ত্রে? আস্তে আস্তে বুঝলাম পরিহাস বা কৌতুকই হতে পারে সেই অস্ত্র যার আঘাতে দুঃখের ধার ভোঁতা হয়ে যায়। মারাত্মক কোনো দুঃখও হয়ে ওঠে সহনীয়, এবং সব রকমের সামাজিক, রাজনৈতিক, আর্থিক ও আত্মিক বিপর্যয়ের মধ্যে মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে। আজ তাঁর যে গল্পটি পাঠ করব সেটি কবে লেখা আমি ঠিক জানি না, কিন্তু 1987 সালে প্রকাশিত তাঁর শ্রেষ্ঠ গল্প সংকলনে তা স্থান পেয়েছিল, কাজেই তার আগের তো বটেই। গল্পটি সম্পূর্ণভাবে দুটি লোকের কথোপকথনের মধ্যে দিয়ে বলা। তারা একজন ব্যক্তি এবং অন্যজন সমাজ প্রতিরূপ, এই রকমটাই মনে হয়। এই গল্পে ব্ল্যাক হিউমারই প্রধান না ম্যাজিক রিয়ালিজম, তা আপনারাই ঠিক করুন শ্রোতা বন্ধুরা। তবে গল্পে কুকুরের বদলে অন্য কোনো প্রাণীর কথা মনে করলে হয়তো এই গল্পকে নিছক রিয়ালিজম বলেও মনে হতে পারে। গল্পে বর্ণিত প্রাণী সকলের ফিরিস্তির মধ্যে
তার নাম বাদ পড়াটাও লেখকের ইচ্ছাকৃত কিনা তাও আপনারাই ঠিক করবেন। তাই এই গল্প সামাজিক ব্যঙ্গ না আধুনিক সমাজের চাপে মানুষের মস্তিষ্ক বিকারের গল্প না কি, আমি জোর দিয়ে বলতে পারি না। রমানাথ রায়ের গল্প এই পডকাস্টে এরপর মাঝে মাঝেই পাঠ করার ইচ্ছে রইল। আজকের গল্প পাঠ করার আগে রমানাথের জীবনে সাহিত্যের স্থান কোথায় তা নিয়ে তাঁর একটি উক্তি পাঠ করতে ইচ্ছা করছে। সাহিত্যিক হব বলে আমি কোনোদিন সাহিত্য করিনি। সাহিত্য আমার কাছে শুধু বেঁচে থাকার আশ্রয় নয়, জীবন যুদ্ধে টিকে থাকারও অস্ত্র। তাই কৈশোর থেকে সাহিত্য ছাড়া অন্য কাউকে আমার সঙ্গী করিনি। আজও প্রতি মুহূর্ত পার হচ্ছে সাহিত্যকে কেন্দ্র করেই। সাহিত্য ছাড়া অন্য কিছু আমি ভাবি না, ভাবতে আনন্দও পাই না। ধার্মিকের কাছে যেমন ঈশ্বর, আমার কাছে তেমনি সাহিত্য। সাহিত্য সাধক রমানাথ রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর গল্প পাঠ আরম্ভ করছি। আজকের পাঠ রমানাথ রায়ের গল্প ফাঁসির আগের দিন। আপনার বয়স? 32। ঠিকানা? 4-1 আরপুলি লেন। বাড়িতে কে কে আছে? কেউ নেই। একা থাকতেন? হ্যাঁ। কোথায় খেতেন? হোটেলে। অসুবিধে হতো না? প্রথম প্রথম হতো। আপনার নেশা? খুন করা। পেশা? খুন করা। আপনার এতে চলে যেত? হ্যাঁ, ভালোভাবেই চলে যেত। গতকাল আপনার সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? না। সে কি, কোনো আত্মীয় স্বজন? আমার কোনো আত্মীয় স্বজন নেই। বন্ধু বান্ধব? আমার কোনো বন্ধু নেই। আপনি ভোট দেন? না। কেন? প্রথমবার ভোট দিতে গিয়ে দেখি আমার হয়ে আগেই একজন ভোট দিয়ে গেছে। তারপর থেকে আর ভোট দিতে যাই না। আপনি কি গণতন্ত্রে বিশ্বাস করেন না? ওই ঘটনার পর বিশ্বাস চলে গেছে। আপনি কি অতি বিপ্লবী? না। কেন? কারণ অতি বিপ্লবীরা প্রথম জীবনে গরু খায়, পরবর্তী জীবনে ঘাস খায়। আপনি প্রেমে বিশ্বাস করেন? না। কেন? আমি একটি মেয়েকে ভালোবাসতাম। জীবনে প্রথম চুমু তাকেই খাই, আর খাবার পরেই জানতে পারি সে গর্ভবতী। কে এ কাজ করেছিল? জানি না। এরপরেই প্রেমে বিশ্বাস হারান? না, একটু বাকি ছিল। বিয়ের পর সেটুকুও চলে যায়। কিভাবে আপনার বিয়ে হয়েছিল? প্রেম করে না সম্বন্ধ করে? প্রেম করে। আপনি আবার প্রেম করেছিলেন? হ্যাঁ। কেন? সুখী হব বলে। সুখী হতে পারেননি? না। কেন? প্রেম করার সময় কিছু বুঝতে পারিনি, কিন্তু বিয়ের পর আস্তে আস্তে টের পাই আমাদের মধ্যে কোনো মিল নেই। আমি ভালোবাসতাম ঝাল খেতে, ও ভালোবাসতো মিষ্টি খেতে। আমি ভালোবাসতাম লাল রং, ও ভালোবাসতো সবুজ রং। আমি ভালোবাসতাম আর্ট ফিল্ম, ও ভালোবাসতো কমার্শিয়াল ফিল্ম। আমি ভালোবাসতাম শাস্ত্রবিরোধী উপন্যাস, ও ভালোবাসতো সাধারণ গতানুগতিক উপন্যাস।
আপনি কি মনে করেন গল্প উপন্যাস থেকে প্লট বাদ দেওয়া উচিত? মনে করি। কেন? কারণ আমাদের জীবন প্লটের মতো অত সাজানো গোছানো নয়। আমাদের জীবন কিসের মতো? ঘাসের মতো। কিন্তু কেউ যদি প্লট ভালোবাসে, তাহলে তাকে খুন করা উচিত। আপনি এর জন্য এ যাবৎ কতজনকে খুন করেছেন? 99 জনকে। এরা কারা? আমার মা, বাবা, ভাই, বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। স্ত্রীকে খুন করেছেন? না, খুন করার আগেই ও আরেকজনের সঙ্গে পালিয়ে গেল। আপনি সেই লোকটাকে চিনতেন? চিনতাম, সে প্রায়ই আমাদের বাড়ি আসতো। তিনি কি উপন্যাসে প্লট ভালোবাসতেন? হ্যাঁ। আপনি কবে ফাঁসির খবর পান? 7-8 দিন আগে। খবর পেয়ে আপনার মধ্যে কী প্রতিক্রিয়া হয়েছিল? আমি একটা সিগারেট ধরিয়েছিলাম। কেন? জীবনে এই প্রথম একটা খবর আমাকে স্বস্তি দিয়েছিল। স্বস্তি কেন? আমার বাঁচবার ইচ্ছে ছিল না। কেন? আমি অনেকদিন বেঁচেছি। বেঁচে থাকা বলতে কি বোঝায় তা আমি জানি। কি জানেন? আহার, নিদ্রা, মৈথুন। বঙ্কিমচন্দ্র রামকৃষ্ণকে এ কথা বলেছিলেন? জানি। রামকৃষ্ণ উত্তরে কি বলেছিলেন তা জানেন? জানি। তিনি বলেছিলেন, তোমার এই কী রকম কথা? তুমি তো বড় ছেঁচড়া। যা সব রাত দিন চিন্তা করছো, কাজে করছো, তাই আবার মুখ দিয়ে বেরুচ্ছে। মূলো খেলেই মূলোর ঢেঁকুর ওঠে। এর পরেও আপনি বঙ্কিমচন্দ্রের মতো বলবেন? বলবো, কারণ অন্য জীবনের কথা আমি জানি না। জানলে বলতাম না। আপনি রামকৃষ্ণকে ভক্তি করেন না? অন্য প্রশ্ন করুন। আপনি কোনোদিন স্বপ্নে রামকৃষ্ণকে দেখেননি? আপনি আমাকে অন্য প্রশ্ন করুন। কাল রাত্রে ভালো ঘুম হয়েছিল? হয়েছিল। কোনো স্বপ্ন দেখেননি? না। শেষ স্বপ্ন কবে দেখেছেন? মনে নেই। কি দেখেছেন মনে আছে? না। আপনি কবে প্রথম মানুষ খুন করেন? 17 বছর বয়সে। কাকে খুন করেন? আমার এক বন্ধুকে। কেন খুন করেন? সংসারে তার কেউ ছিল না। বেঁচে থাকা তার পক্ষে খুব কঠিন হয়ে উঠেছিল। কিন্তু সে আত্মহত্যা করতে সাহস পাচ্ছিল না। তার ভয় করছিল। সে একদিন আমাকে বলল তাকে খুন করতে। আমিও দেখলাম মরে গেলে সে বেঁচে যাবে। আমি তাই তাকে খুন করলাম। কি দিয়ে খুন করেছিলেন? রিভলভার দিয়ে। আপনার পরে কোনো অনুশোচনা হয়নি? না। এরপর থেকেই কি আপনার খুন করা নেশা হয়ে দাঁড়ায়? হ্যাঁ। আপনি বেছে বেছে কাদের খুন করতেন? যারা খুব অসহায়, দুর্বল, পঙ্গু, রোগগ্রস্ত, যাদের কেউ নেই, নিঃসঙ্গ, দুঃখী, পাগল। এদের খুন করতেন কেন? এরা সকলের কাছে মস্ত বোঝা বলে। কবে খুন করা আপনার পেশা হয়ে দাঁড়ায়? আস্তে আস্তে। যেমন শিল্পী, সাহিত্যিক, গায়ক, অভিনেতা বা রাজনৈতিক নেতাদের বেলায় হয়ে থাকে। আপনি নেশায় ও পেশায় মিলিয়ে মোট কতজনকে খুন করেছেন? 900 জনকে। একটু আগে আপনি বলেছেন আপনি 99 জন পাঠককে উপন্যাসে প্লট চায় বলে খুন করেছেন। সেই সংখ্যাটা কি এর মধ্যে ধরা আছে? না, তাদের ধরলে খুনের সংখ্যা দাঁড়ায় 999।
খুন করতে গিয়ে আপনার লক্ষ্য ভুল হয় না? না। খুন করতে গিয়ে আপনি সাধারণত কী অস্ত্র ব্যবহার করেন? আমি সবসময় রিভলভার ব্যবহার করি। কোথাকার রিভলভার? আমেরিকার। মানুষ খুন করার সময় আপনার হাত কাঁপে না? না। ভয় করে না? ভয় করবে কেন? মানুষ খুন করা সব থেকে সহজ। সহজ কেন? আমাদের দেশে কীটপতঙ্গ পশু পাখি সংরক্ষণের ব্যবস্থা আছে, কিন্তু মানুষ সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই। তাই তাদের যে কোনো সময় যে কোনো অবস্থায় খুন করা যায়। যেমন ধরুন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা লোককে দেখে আপনার খারাপ লাগলো, আপনি বিরক্ত হলেন, আপনার মনে হলো লোকটার বেঁচে থাকার প্রয়োজন নেই, তাকে এবার স্বচ্ছন্দে গুলি করে মারুন, দেখবেন কেউ আপনাকে কিছু বলবে না। শুধু তাই নয়, খুন হয়ে যাওয়া লোকটার দিকে কেউ ছুটেও যাবে না। আশেপাশে যারা যা করছিল তাই করতে থাকবে, একবার ফিরেও তাকাবে না। আর তাকালেও তারা হায় হায় করবে না, বরঞ্চ তারা খুশি হবে। একটা লোক কমালেন বলে আপনাকে মনে মনে ধন্যবাদ দেবে। মানুষ ছাড়া অন্য প্রাণী কত মেরেছেন? একটাও মারিনি। শুধু জীবনে একবারই একটা কুকুর মেরেছি, আর তার জন্যেই কাল আমার ফাঁসি হবে। আপনি সারা জীবনে ওই একটি কুকুর ছাড়া আর কোনো প্রাণী মারেননি? না। মিথ্যে কথা। বিশ্বাস করুন। কি করে করব? আমরা জানি, শুধু ওই একটি কুকুর না, সারা জীবনে আপনি অসংখ্য কীট পতঙ্গ পশু পাখি হত্যা করেছেন। আমার বিরুদ্ধে আদালতে এসব বলা হয়েছে, কিন্তু এসব সত্যি নয়। বিশ্বাস করুন। 3 বছর বয়সে আপনি একদিন জুতো দিয়ে পিঁপড়ে টিপে মারেননি? আমার কিছু মনে নেই। আপনার এক প্রতিবেশী এ কথা বলেছে। সে নিজের চোখে এটা দেখেছিল। দেখার পর পিঁপড়ের জন্য দুঃখে তার চোখে জল চলে এসেছিল। সেদিন সে কিছু মুখে দিতে পারেনি, এমনকি রাত্রে ঘুমোতে পারেনি পর্যন্ত। বিছানায় শুয়ে কেবল ছটফট করেছে। করতে পারে, তবে আমি কোনোদিন পিঁপড়ে মেরেছি বলে মনে পড়ে না। আপনি পিঁপড়ে মেরেছেন, আর শুধু পিঁপড়ে নয়, 5 বছর বয়সে আপনি প্রতিদিন ফড়িং ধরে ফড়িংয়ের মাথা ব্লেড দিয়ে কাটতেন। বলুন, এ কথাও আপনার মনে নেই? সত্যি মনে নেই। আপনি মিথ্যে কথা বলছেন। সব আপনার মনে আছে। বিশ্বাস করুন, আমার কিছু মনে নেই। কিন্তু আপনার ছেলেবেলার বন্ধুর মনে আছে। কি করে মনে থাকে? জানি না। আপনার ওই বন্ধুই ফড়িং হত্যার কথা বলেছে। আমরা তার কথা কি করে অবিশ্বাস করব? আদালতও করেনি। আদালত আপনার বন্ধুকে অবিশ্বাস করতে পারে না। আপনার ছেলেবেলার আর এক বন্ধু বলেছে, শুধু পিঁপড়ে বা ফড়িং নয়, 10 বছর বয়সে আপনি গুলতি দিয়ে অসংখ্য কাক পায়রা হত্যা করেছেন। না, করিনি। করেছেন। না করলে আপনার প্রতিবেশী, আপনার ছেলেবেলার বন্ধুরা এসব কথা আদালতে এসে বলবে কেন? আমি ওদের চিনি না, ওদের আমি কোনোদিন দেখিনি। আদালতেই আমি ওদের প্রথম দেখলাম। ওদের কেউ আমার প্রতিবেশী নয়, বন্ধু নয়। তাহলে ওরা কারা? ওরা সরকার পক্ষের সাক্ষী, ভাড়া করা লোক। এ কথা আপনি বলছেন। আদালতে আপনি বারবার ওদের অস্বীকার করতে চেয়েছেন, কিন্তু কি লাভ হয়েছে তাতে? কেউ আপনার কথা বিশ্বাস করেছে? কেউ করেনি। কেন করেনি? বিশ্বাস করতে চায় না বলে? মোটেই তা নয়। তাহলে কি? আপনি আসলে বিপদে পড়ে আপনার প্রতিবেশী এবং বন্ধুদের অস্বীকার করতে চাইছেন। মিথ্যে কথা। আপনি আজকেও এ কথা বলছেন। কাল আপনার ফাঁসি হবে। আপনার মধ্যে এখনো কোনো অনুশোচনা হচ্ছে না? সত্যি কথাটা স্বীকার করতে পারছেন না? আমি যা করিনি, অথবা করলেও যা আমার মনে নেই, তা কি করে করেছি বলবো? হ্যাঁ, আপনি করেছেন। আপনি ছেলেবেলা থেকে অসংখ্য পিঁপড়ে মেরেছেন, ফড়িং মেরেছেন, কাক মেরেছেন, পায়রা মেরেছেন, হাঁস মুরগি মেরেছেন, কুকুর বেড়াল মেরেছেন। না, মারিনি।
বিশ্বাস করুন, আমি মানুষ ছাড়া, মানুষ সবাই মারে, মানুষ মারা কোনো অপরাধ নয়, কিন্তু পিঁপড়ে, ফড়িং, কাক, পায়রা, হাঁস, মুরগি, কুকুর ও বেড়ালের মতো মহান প্রাণীদের হত্যা করা কি জঘন্য অপরাধ তা কি আপনি জানেন না? জানি, তাই আমি মানুষ ছাড়া আর কোনো প্রাণী সজ্ঞানে হত্যা করিনি। শুধু জীবনে একবারই, তাও আত্মরক্ষার তাগিদে, একটাই কুকুর মেরেছি। আত্মরক্ষার তাগিদে? হ্যাঁ, আত্মরক্ষার তাগিদে। মিথ্যে কথা। আপনি সেই মহান কুকুরটাকে আত্মরক্ষার তাগিদে মারেননি, তাকে মেরেছেন আপনার হিংস্র প্রবৃত্তি চরিতার্থ করার জন্য। না, মোটেই তা নয়। তাহলে কি? সে কথা তো আদালতে বলেছি। আবার বলুন। আমি একদিন রাস্তা দিয়ে একা যাচ্ছিলাম, এমন সময় একটা কুকুর আমাকে কামড়াতে আসে। আমি তখন নিজেকে বাঁচাবার জন্য কুকুরটাকে গুলি করে মারি। তারপর দেখলাম মানুষ মেরে যা হয় না, কুকুর মেরে তাই হলো। কি হলো? কুকুর মারার সঙ্গে সঙ্গে শয়ে শয়ে লোক ছুটে এলো, আমাকে ঘিরে ধরলো। কোনো কথা বলার ফুরসত দিল না, আমাকে এলো পাথাড়ি, কিল, চড় মারতে লাগলো। এতেও তারা খুশি হলো না, আমাকে থানায় নিয়ে গেল। কুকুর খুন করেছি বলে ডায়েরি লেখালো। থানার ওসিকে ব্যাপারটা বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু তিনি আমার কোনো কথাই শুনতে রাজি হলেন না, আমাকে হাজতে ভরে দিলেন। তারপর তিনি অনেকটা উপদেশ দেওয়ার ভঙ্গিতে বললেন, আপনার কথা আমি বিশ্বাস করি না, তবে আপনার মুখের দিকে তাকিয়ে আপনার কথা যদি বিশ্বাসও করি, তাহলেও বলবো আপনি খুবই জঘন্য অপরাধ করেছেন। কুকুরটা যদি আপনাকে কামড়াতো, কামড়ে টুকরো টুকরো করে ফেলতো, তবুও কুকুরটাকে মারা আপনার উচিত হতো না। বরঞ্চ এই মৃত্যুকে আপনার পরম সৌভাগ্য বলে মনে করা উচিত ছিল। কারণ আপনি জানেন, আমাদের দেশে কুকুর সব থেকে সম্মানিত প্রাণী। তাই এখানে একটা কুকুরকে আঘাত করা মানে এই দেশকেই আঘাত করা, অপমান করা। আপনি কথা মানেন না? মানেন না? না। আপনি থানার ওসিকে আপনার এই মনোভাব জানিয়েছিলেন? জানিয়েছিলাম। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কথা বলছেন কেন? তিনি এর কি উত্তর দিয়েছিলেন? তিনি এর উত্তরে আমাকে ধমক দিয়ে বলেছিলেন, আপনি মহাভারত পড়েননি? আপনি কি জানেন না, মহাপ্রস্থানের পথে স্বয়ং ভগবান ধর্ম কুকুরের ছদ্মবেশে যুধিষ্ঠিরের পিছনে পিছনে গিয়েছিলেন? কুকুর হচ্ছে ধর্ম, ন্যায় ও সততার মূর্ত প্রতীক। এই কারণে আমাদের দেশে জাতীয় প্রাণী হিসেবে কুকুরকেই বেছে নেওয়া হয়েছে। আর আপনি কিনা সেই কুকুরকেই হত্যা করেছেন। তারপর যা হলো তা সবই কাগজে বেরিয়েছে। তবুও বলুন। আর পারছি না, আমি এখন ক্লান্ত। কিসের ক্লান্তি? কথা বলে বলে। আপনি এখন কি করবেন? একটু বিশ্রাম করব। আমি কি আপনাকে খুব বিরক্ত করলাম? তা করেছেন। আর একটু করব। এখনো আপনার প্রশ্ন শেষ হয়নি? আমার আর 3টি প্রশ্ন আছে। কে? প্রথম প্রশ্ন, এখন কোনো দৈব উপায়ে আপনি যদি ছাড়া পান, তাহলে ফের সমাজের মধ্যে ফিরে গিয়ে কি করবেন? আমি আর মানুষ না মেরে কুকুর মারব, দেখলেই মারব। দ্বিতীয় প্রশ্ন, কাল সকাল 8টায় যখন ফাঁসির দড়ি আপনার গলায় পরানো হবে, তখন আপনি মনে মনে কি প্রার্থনা করবেন? প্রার্থনা করব একদিন যেন দেশ থেকে কুকুর লুপ্ত হয়। তৃতীয় এবং শেষ প্রশ্ন, আপনার এই মুহূর্তের ইচ্ছে কি? সিগারেট খাওয়া। একটা সিগারেট দেবেন? আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org golpokothar.org